একসময় ডায়লগ ছিল, উই আর লুকিং ফর শোকজ। মানুষ হাসতো, তাচ্ছিল্য করত, কিন্তু আজ সেই ডায়লগ যেন বাস্তব রাজনীতির মাটিতে ফিরে এসেছে ভয়ঙ্কর এক সতর্ক বার্তা হয়ে। দিল্লির সাউথ ব্লক থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে সর্বত্র এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, লুৎফরজামান বাবর। 17 বছরের দীর্ঘ কারাজীবন অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা, কিন্তু যাকে ইতিহাস মুছে ফেলতে পারেনি সে আজ আবার ফিরে এসেছে নতুন রূপে। আর এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার কামব্যাক নয়, বরং পুরো উপমহাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার এক সম্ভাব্য মাস্টার স্ট্রোক। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে লাফালাফি শুরু করেছেন, কথায় কথায় বাংলাদেশ দখলের যে ফালতু গলাবাজি করছেন তার মক্ষম দাওয়াই দিতে এবার মাঠে নামছে সরকার। আর সেই ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের রাজা তুরুপের তাস হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন সেই পুরনো ডন লুৎফরুজ্জামান বাবর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যদি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বাবর বসেন তবে শুভেন্দুর দশা যে কি হবে তা ভেবেই এখন ঘামছেন দিল্লির কর্মকর্তারা। কেন বাবরকে ভারতের যমদূত বলা হয়, চলুন আজকের এই এক্সক্লুসিভ পলিটিক্যাল বিশ্লেষণে জেনে নিই ভারত বনাম বাবরের সেই হাড্ডাহাড্ডি খেলার আসল মাস্টার প্ল্যান। পশ্চিমবঙ্গের গদিতে বসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন ধরাকে সরাগান করছেন। তার হাবভাব এমন দেখাচ্ছে বাংলাদেশ যেন তার হাতের মোয়া। কথায় কথায় তিনি ফাপড় দিচ্ছেন বাংলাদেশ দখল করা নাকি তার কাছে কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু তিনি ভুলে গিয়েছেন আজকের ঢাকা আর আগের ঢাকা নেই। তার এই চোখ রাঙানি দেখে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না। শুভেন্দুর এই দাদাগিরি আর ফাঁকা আওয়াজের পরক্ষণে স্পিকার মেজর হাফিজউদ্দিন এমন একটি কড়া ধমক দিয়েছেন যে দিল্লির বাঘা বাঘা নেতাদেরও পিলে চমকে গেছে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন, ভারত তো দূরের কথা, খোদ আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এই দেশ দখল করার। ক্ষমতা থাকলে এসে দেখান না, চ্যালেঞ্জ ছুড়ে দিক না। তিনি বলেন, এমন জুতা পেটা জবাব দেওয়া হবে যে শুভেন্দু অধিকারীর লাফালাফি একবারে চিটপটাং হয়ে যাবে। এই ধমকেই শুভেন্দুর সব অহংকার যেন মাটিতে মিশে গেছে। কিন্তু কথার এই লড়াইয়ে নাস্তানাবুদ হয়ে শুভেন্দু অধিকারী অপমান লুকাতে নতুন এক নোংরা খেলায় মেতেছেন। নিজের রাজ্যের ভেতরে ঝামেলার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে খুব ভালো মানুষ সাজাতে চাইছেন তিনি। তাই মন্ত্রিসভায় প্রথম বৈঠকেই তিনি এক অদ্ভুত এবং উস্কানিমূলক নির্দেশনা দিয়েছেন। অনুপ্রবেশের ভুয়া অজুহাত তুলে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে কাটা তারের বেড়া দেওয়ার জন্য রাজ্যের বিশাল জমি তুলে দেওয়ার চক্রান্ত করছেন। নিজের আখের গোছাতে গিয়ে বর্ডারে নতুন করে যে উস্কানি তিনি দিচ্ছেন, এই কুকর্ম দুই দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন। তিনি হয়তো জানেন না তার এইসব খেলার উচিত শিক্ষা দিতে ঢাকা অনেক আগে থেকেই প্রস্তুত। শুভেন্দুর এই ফালতু মাস্তানি আর দেশের তালমাতাল অবস্থা সামাল দিতে এবার নড়ে চড়ে বসেছেন তারেক রহমানের সরকার। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৯ জন হলেও তাদের অনেকেই প্রশাসনিক কাজে বেশ নতুন। এই নতুন লোকদের কারণে বিভিন্ন কাজে যে ধীরগতি তৈরি হয়েছে সেটা চিরতরে ঘুচিয়ে দিতে তারেক রহমান এক বিশাল রদ বদলের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতার কেন্দ্রে কান পাতলেই এখন শুধু হেভিওয়েট নেতাদের নতুন দায়িত্ব পাওয়ার খবর শোনা যায়। সরকারি কাজে তুমুল গতি আনতে এবার মাঠে নামতে যাচ্ছে একদম পরীক্ষিত নেতাদের ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, গাজীপুরের KM ফজলুল হক মিলন, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালেউদ্দিন বাবু টেকনোক্র্যাট কোটাই, ডক্টর আসাদুজ্জামান নিপুণ এবং আরো কয়েকজন পুরনো পরীক্ষিত এবং ভারত বিরোধী নেতা এবার সরাসরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম লোহার মতো শক্ত হাতে কন্ট্রোল করতে এখন একজন রাফ অ্যান্ড স্টাফ মাথার লোকের খুব দরকার। আর ঠিক এই জায়গাতেই হিসাবের খাতায় সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে আসছেন
সেই পুরনো বসের নাম লুৎফুজ্জামান বাবর। তাকে সামনে এনে সরকার এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা দেখে চারপাশের সবাই থ বনে গেছে। এই বাবর নামটা শুনলেই ভারতের সাউথ ব্লকের কর্তাদের কপালে লাল বাতি জ্বলে ওঠে। কেন? এর উত্তর লুকিয়ে আছে 1 দশক পুরনো এক রোমহর্ষক কাহিনীতে। যে মানুষটির গলায় মাপ নিচ্ছিল ফাঁসির দড়ি, তিনি 2026 সালের নির্বাচনের নেত্রকোনা 4 আসন থেকে 1,21,000 ভোটের বিশাল ব্যবধানে প্রমাণ করেছে মানুষের ভালোবাসাকে জেলের 4 দেওয়ালে আটকে রাখা যায় না। 17 বছর পর একটা 100 পাওয়ারের বাল্ব জ্বলা ছোট অন্ধকার জেলে আটকে রেখে যাকে পাগল বানানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার, তিনি আজ জেলের তালা ভেঙে সাদা দাড়ি আর সাদা পাঞ্জাবিতে আগের চাইতে আরো বেশি তীক্ষ্ণ এবং চালাক হয়ে ফিরে এসেছেন। 80 দশকের সাধারণ ক্যাসিও ঘড়ির ব্যবসা থেকে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তার স্টাইলটা একদম বদলে যায়। চোখে কালো চশমা, স্পাইক করা চুল আর জ্যাম কেয়ার ভাব রীতিমতো অ্যাকশন হিরোর মতো বানিয়ে দিয়েছে। পাড়ার মাস্তানদের সাইজ করতে তিনি গঠন করেছেন স্পেশাল ফোর্স। তার ভয়ে তখন সীমান্তের উপর বিসিএফ পর্যন্ত সব সময় ভয়ে তটস্থ থাকত। তবে ভারতের কাছে তিনি একেবারে আজরাইল হয়ে ওঠেন 2004 সালে। সেই 10টা অস্ত্র ধরার ঘটনার পর থেকে ভারতের গোয়েন্দাদের দাবি বড় বড় রাইফেল থেকে শুরু করে রকেট লঞ্চার সমেত এই বিশাল অস্ত্রের চালান মূলত ভারতের ভেতরে ঝামেলা করা উলফা দলের জন্য আনা হয়েছিল। তাদের ধারণা বাবর এমন এক বস লেভেলের মাথা যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের 7টি রাজ্য বা 7 সিস্টার্সে একেবারে আগুন ধরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট এঁকেছিলেন। সেই দিন থেকে ভারতের চোখে বাবর মানে এক বিশাল বিপদের নাম, এক অলঙ্ঘনীয় রোড লাইন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পাচ্ছেন দাপুটের নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকেই মনে করেন বাবর মন্ত্রিসভায় ফিরলে হয়তো শুরুতে একবারে ফুল পাওয়ার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী হবেন না। তবে বিশ্বস্ত সূত্র বলেছে বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী করার আগে সালেউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বা অন্য কোনো বড় পদে বসানো হতে পারে। আর যদি সত্যি বাবর এই মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় বসেন তবে শুভেন্দুর এই বর্ডারের সব চালবাজি একেবারেই চিটপটাং হয়ে যাবে। বর্ডার কন্ট্রোলের পুরনো বস যখন নিজের ফর্মে ফিরবেন তখন শুভেন্দুকে যে একেবারেই দৌড়ের উপর থাকতে হবে এটা একেবারেই পাক্কা। বাবরের মতো রাফ অ্যান্ড স্টাফ নেতাদের সাথে পাঙ্গা নেওয়া যে মোটেই ছেলে খেলা নয় সেটা শুভেন্দু খুব ভালো করেই টের পাবেন। এর পাশাপাশি ভারত এখন বিশাল স্ট্র্যাটেজিক ধাক্কা খাচ্ছে। ঢাকা আর ইসলামাবাদের মধ্যে 10 বছর মেয়াদী এক গোপন গোয়েন্দা চুক্তি এখন আর কোনো গুঞ্জন নয়, দৃঢ় বাস্তবতা। এই চুক্তির ফলে ভারতের সেই পুরনো দাদাগিরির চরম ভরাডুবি করছে পাকিস্তান। বাংলাদেশের এই কাছাকাছি আসা ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে নতুন করে হাবুডুবু খাওয়ার জোগাড় তৈরি হয়েছে। ভারত এখন চারদিক থেকে শুধু প্যাচে পড়ছে। আগে সবার একটা ধারণা ছিল ঢাকায় যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা সব সময় দিল্লির ইশারায় নাচবে। তারেক রহমানের সরকার সেই পথে হাঁটছিল, কিন্তু হঠাৎ করেই দিক বদলে গেছে। আর ভারতপন্থীদের সরিয়ে তারেক রহমানের সরকার এখন ভারত বিরোধীদের বড় বড় জায়গায় বসানো হচ্ছে। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।